সমাজবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমি তৃতীয় অধ্যায়টা আমি লিখে দিচ্ছি। তৃতীয় অধ্যায় নিয়ে আজকে আমি আলোচনা করব। এই অধ্যায়ে তোমরা বিভিন্ন সমাজবিজ্ঞানীদের মতবাদ এবং জীবনী সম্পর্কে জানতে পারবে। তো যুগে যুগে যেসব সমাজবিজ্ঞানকে বর্তমান পর্যায়ে নিয়ে আসতে বিশেষ অবদান রেখেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো, আমি এখানে তোমাদের বইয়ে 6টা সমাজবিজ্ঞানীর নাম রয়েছে। তো এই 6টা সমাজবিজ্ঞানীর নাম আমি এখানে উল্লেখ করেছি। প্রথমে ইবনে খালদুন, 2 নম্বর অগাস্ট কোট, 3 নম্বরে আছে হার্বার্ট স্পেন্সার, 4 নম্বরে এমিল ডুরকহেইম, 5 নম্বরে আছে কার্ল মার্কস এবং সবশেষে ম্যাক্স ওয়েবার। এই 6 জন সমাজবিজ্ঞানী সম্পর্কে কিছুটা ধারণা এই অধ্যায়ে তোমরা পাবে। তো প্রথমে আমি ইবনে খালদুনের সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। উনি সমাজবিজ্ঞান সম্পর্কে কি যেসব মতবাদ দিয়েছেন সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। তারপর অগাস্ট কোট, মূলত এই 2 জন সমাজবিজ্ঞানী, তোমরা জানো যে অগাস্ট কোট হচ্ছে সমাজবিজ্ঞানের জনক। মূলত এই 2 জন সমাজবিজ্ঞানী সমাজবিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে, প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তো এই 2 জন সমাজবিজ্ঞানী সম্পর্কে আমি বিস্তারিত এই অধ্যায়ে আলোচনা করব। পাশাপাশি সংক্ষিপ্ত আকারে এই সমাজবিজ্ঞানীদের সম্পর্কে ধারণা দিব। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে প্রথমে আমি সমাজবিজ্ঞান বিকাশে ইবনে খালদুনের অবদান সম্পর্কে আলোচনা করব। ইবনে খালদুনের অবদান বা মতবাদ সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি ইবনে খালদুনের জন্ম ও পরিচিতি নিয়ে কিছুটা আলোচনা করব। প্রতিটা সমাজবিজ্ঞানীর জন্ম পরিচিতি তোমাদের জানা দরকার। এই জন্য আমি এখানে উল্লেখ করেছি। দেখো, ইবনে খালদুন ছিলেন একজন বিখ্যাত মুসলিম চিন্তাবিদ। নাম থেকেই বোঝা যাচ্ছে উনি একজন মুসলিম ছিলেন, মুসলিম সমাজবিজ্ঞানী, মুসলিম চিন্তাবিদ, দার্শনিক, ঐতিহাসিক ও সমাজবিজ্ঞানী। উনি একাধারে মুসলিম চিন্তাবিদ ছিলেন, দার্শনিক ছিলেন এবং ইতিহাস নিয়েও আলোচনা করেছেন এবং পরিশেষে সমাজবিজ্ঞানী অর্থাৎ সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার ক্ষেত্রে অবদান রেখেছেন। তার জন্মসালটা তোমরা লক্ষ্য করো। তিনি 1332 খ্রিস্টাব্দে 27 মে আফ্রিকার তিউনিস শহরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। আর ওনার মৃত্যু সালটা হচ্ছে 1406 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। প্রতিটা সমাজবিজ্ঞানীর জন্মসাল এবং মৃত্যুসাল তোমাদের মনে রাখতে হবে সৃজনশীল কোশ্চেনের জন্য, পাশাপাশি বহু নির্বাচনী কোশ্চেনের জন্য। তো এর জন্য তোমাদের প্রতিটা সমাজবিজ্ঞানীর জন্ম পরিচিতি এবং জন্মসাল সম্পর্কে তোমাদের জানতে হবে। ছাত্রছাত্রী, এখন আমি ইবনে খালদুনের অবদান সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এখানে ইবনে খালদুনের অবদান বলতে উনি যেসব মতবাদ দিয়েছেন বা তত্ত্ব দিয়েছেন বা যেসব গ্রন্থ রচনা করেছেন সেই বিষয়গুলো এখানে উল্লেখ করতে হবে। ইবনে খালদুনের অবদানের মধ্যে প্রথম যে অবদান,
উপলব্ধি করেছিলেন, তিনি এই নতুন বিজ্ঞানের নাম দেন আল ইমরান বা সংস্কৃতির বিজ্ঞান। অর্থাৎ আল ইমরান শব্দের বাংলা অর্থ হচ্ছে সংস্কৃতির বিজ্ঞান। এই বিজ্ঞানকে তিনি মানুষের প্রতিষ্ঠান এবং মানুষের সমাজের বিজ্ঞান হিসেবে উল্লেখ করেন। তার এই আল ইমরান বা সংস্কৃতির বিজ্ঞানকে সমাজ বিজ্ঞান বলা যেতে পারে। অর্থাৎ তার এই আল ইমরান বা সংস্কৃতির বিজ্ঞানকে সমাজ বিজ্ঞান বলতে পারি আমরা। এ কারণে অনেকেই ইবনে খালদুনকে সমাজ বিজ্ঞানের প্রথম জনক হিসেবে আখ্যায়িত করেন। এরপর 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আল আসাবিয়া। এটা অর্থাৎ আল আসাবিয়া ইবনে খালদুনের সমাজতাত্ত্বিক চিন্তাধারার কেন্দ্রীয় প্রত্যয়। এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশ্যাল সলিডারিটি। আল আসাবিয়া শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশ্যাল সলিডারিটি। এটা অনেক সময় বহু নির্বাচনীতে আসে যে ইবনে খালদুনের সমাজতাত্ত্বিক চিন্তাধারার কেন্দ্রীয় প্রত্যয় কোনটি, তাহলে তোমরা আল আসাবিয়ার নামটি উল্লেখ করবে। তো এই আসাবিয়ার ইংরেজি প্রতিশব্দ সোশ্যাল সলিডারিটি, যাকে বাংলায় বলা হয় সামাজিক সংহতি। এখানে সংহতি বলতে সামাজিক শৃঙ্খলা বোঝাচ্ছে। অর্থাৎ সমাজে ইবনে খালদুনের মতে সমাজে সামাজিক শৃঙ্খলা বজায় না থাকলে সমাজ টিকে থাকা সম্ভব নয়। এই সংহতিকে তিনি বৌদ্ধ সংহতি হিসেবেও আখ্যায়িত করেছেন। তার মতে সমাজের ভিত্তি হচ্ছে এই বৌদ্ধ সংহতি। অর্থাৎ বৌদ্ধ সংহতিকে তিনি সমাজের ভিত্তি বলে উল্লেখ করেছেন। ওনার মতে রক্ত, জাতি এবং ধর্ম এই তিনটা সম্পর্কের উপর ভিত্তি করে সামাজিক সংহতি গড়ে ওঠে। তার মতে উপজাতীয় সমাজে সামাজিক সংহতি সবচেয়ে বেশি। অর্থাৎ উপজাতি সমাজ যে রয়েছে বা উপজাতিরা যে বসবাস করে সেই উপজাতীয় সমাজে সামাজিক সংহতি সবচেয়ে বেশি বলে উনি উল্লেখ করেছেন। আর স্থায়ী জীবন অপেক্ষা, অর্থাৎ স্থায়ীভাবে যারা একটা স্থানে বসবাস করে তাদের চাইতে যাযাবর জীবনে সামাজিক সংহতি বা শৃঙ্খলা অধিক বলে উনি উল্লেখ করেছেন। এরপর 4 নাম্বার পয়েন্ট হচ্ছে সামাজিক পরিবর্তন। ইবনে খালদুন প্রথম ব্যাখ্যা করেন সমাজ পরিবর্তনশীল এবং এই পরিবর্তনের শক্তিগুলো মানুষের নিয়ন্ত্রণের বাইরে। অর্থাৎ সমাজ যে পরিবর্তনশীল এটা ইবনে খালদুনই সর্বপ্রথম ব্যাখ্যা করেন। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে বাদওয়া ও হারদা। এই দুটি ধারণার জন্ম দিয়ে ইবনে খালদুন গৌরবের উচ্চ শিখরে আরোহণ করে আছেন। বাদওয়া ও হারদা এই দুটি হচ্ছে আরবি শব্দ। বাদওয়া শব্দের অর্থ হচ্ছে গ্রাম আর হারদা শব্দের অর্থ হচ্ছে শহর। অর্থাৎ গ্রামীণ সমাজ ব্যবস্থা এবং শহর সমাজ ব্যবস্থা নিয়ে ইবনে খালদুন সর্বপ্রথম আলোচনা করেন। এই দুটি মতবাদের উপর ভিত্তি করে পরবর্তীকালে গ্রাম ও শহর ভিত্তিক সমাজ ব্যবস্থার ধারণা জন্মলাভ করে। পরিশেষে আমরা এভাবে বলতে পারি, পরিশেষে বলা যায় সমাজ ও ইতিহাসের ব্যাখ্যা ইবনে খালদুনকে সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করেছে। বর্তমান সমাজবিজ্ঞানীগণ ইবনে খালদুনের কাছে ঋণী। প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি সমাজবিজ্ঞান বিকাশে অগাস্টপথের অবদান নিয়ে আলোচনা করব। অগাস্টপথের অবদান নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো যে অগাস্টপথ হচ্ছেন সমাজবিজ্ঞানের জনক। তো অগাস্টপথের অবদান সমূহ আলোচনা করার প্রথমে আমি জন্ম পরিচিতি লিখেছি। অগাস্টপথ 1798 সালের 19 জানুয়ারি
অধিবাসী। 1798 সালে ওনার জন্ম। ওনার অবদান সমূহের মধ্যে বা মতবাদ সমূহের মধ্যে প্রথমে যে বিষয়টা উল্লেখ করতে হবে সেটা হচ্ছে সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতা। অর্থাৎ সামাজিক স্থিতিশীলতা, সমাজ যে স্থিতি অবস্থায় থাকে আবার কখনো গতিশীল অবস্থায় রয়েছে, এই বিষয়টা অগাস্ট কোত প্রথম আলোচনা করেন। অগাস্ট কোতের মতে সামাজিক স্থিতিশীলতা সমাজ কাঠামোর সাথে সম্পর্কিত, আর সামাজিক গতিশীলতা সামাজিক পরিবর্তনের সাথে সম্পর্কিত। অর্থাৎ যখন সমাজ গতিশীল হয় তখন দেখা যায় সমাজে পরিবর্তন বেশি হয়। এরপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে দৃশ্যবাদ। দৃশ্যবাদের ইংরেজি হচ্ছে পজিটিভিজম। অগাস্ট কোতকে দৃশ্যবাদের জনক বলা হয়। তার অবদান সমূহের মধ্যে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী অবদান এটি। অর্থাৎ অগাস্ট কোতের যতগুলো মতবাদ রয়েছে তার মধ্যে দৃশ্যবাদ হচ্ছে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী মতবাদ। কিভাবে সমাজকে স্থিতিশীল ও সুসংগঠিত করে প্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা ছিল দৃশ্যবাদ তত্ত্বের মূল উদ্দেশ্য। দৃশ্যবাদ একটি বিজ্ঞানসম্মত মতবাদ। অগাস্ট কোতের মতে দৃশ্যবাদ একটি বিজ্ঞানসম্মত মতবাদ। তার মতে পৃথিবীর সকল সামাজিক ঘটনা কতগুলো অপরিবর্তনীয় নিয়ম দ্বারা পরিচালিত। এসব নিয়ম কেবল বিজ্ঞানসম্মত পদ্ধতির দ্বারা জানা সম্ভব। এখানে দৃশ্যবাদে অলৌকিক বা অতিপ্রাকৃত ঘটনার অস্তিত্ব এখানে নেই। অর্থাৎ অগাস্টের মতে দৃশ্যমান বস্তু বা বিষয়গুলো, অর্থাৎ যে বস্তু বা বিষয়গুলো দেখা যায়, ধরা যায়, এইরকম বিষয় বা বস্তুগুলোই শুধুমাত্র সমাজ বিজ্ঞানের আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে। এখানে সমাজ বিজ্ঞানের আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে। সমাজবিজ্ঞান দৃশ্যমান বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করবেন। এখানে তোমাদের এই দৃশ্যবাদ এই পয়েন্টটা অনেক সময় শর্ট কোশ্চেন হিসেবে আসে। দৃশ্যবাদ কি এইভাবে তোমাদের আসে, এজন্য এই দৃশ্যবাদ সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকতে হবে। শিক্ষার্থী তোমরা সবাই ভালোভাবে লক্ষ্য করো। এরপর ছাত্রছাত্রী 3 নম্বর পয়েন্ট হচ্ছে ত্রয় স্তরের সূত্র বা মানব প্রকৃতির সূত্র। এটা অগাস্ট কোতের অবদান সমূহের মধ্যে 3 নম্বর পয়েন্টে রয়েছে। তো এই ত্রয় স্তরের সূত্র কি, এটা তোমাদের সৃজনশীল কোশ্চেনে শর্ট কোশ্চেন হিসেবে অনেক সময় আসে। ত্রয় স্তরের সূত্র বলতে এখানে 3 স্তরের সূত্রের কথা বলা হচ্ছে। অগাস্ট কোত মানব সমাজের ইতিহাসের প্রগতির ধারাকে 3টি স্তরে বিভক্ত করেছেন। অর্থাৎ আগের যুগ থেকে বর্তমান আধুনিক সময় পর্যন্ত, আধুনিক যুগ পর্যন্ত উনি এই মানুষের ইতিহাসের প্রগতির ধারাকে 3টি স্তরে বিভক্ত করেছেন। প্রথম স্তরের নাম হচ্ছে ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তর। অগাস্ট কোতের মতে এই স্তর হলো মানব সমাজের আদি স্তর। অর্থাৎ শুরুতে প্রাথমিক স্তর বলা যায়। মানব সমাজের শুরুতে এই আদি স্তর বা ধর্মতত্ত্ব স্তরের সূচনা হয়েছিল বলে উনি মনে করেন। এই স্তরে সমাজের ধর্মীয় প্রভাব ছিল অনেক বেশি, অর্থাৎ মানুষ ধর্মের প্রতি বেশি অনুরাগী ছিল। এই যুগে মানুষ মানুষের বিরুদ্ধে অবিরাম সংঘর্ষে লিপ্ত ছিল। এই
কারণে তিনি এই স্তরকে সামরিক স্তর বলে অভিহিত করেছেন। অর্থাৎ এই ধর্মতত্ত্ব স্তরে মানুষ যদিও ধর্মের প্রতি অনুরাগী ছিল, কিন্তু তারপরও তাদের মধ্যে অমানবিক গুণাবলী লক্ষ্য করা যেত। তারা একজন পরস্পরের সাথে, অর্থাৎ মানুষ মানুষের বিরুদ্ধে অবিরাম সংঘর্ষে যুদ্ধে লিপ্ত ছিল, যুদ্ধ বিগ্রহ হানাহানি মারামারিতে লিপ্ত ছিল। এই কারণে তিনি এই স্তরকে সামরিক স্তর বলে উল্লেখ করেছেন। এই স্তরের সময়কালটা দেখো, এই স্তরটি আদি থেকে 1300 শতক পর্যন্ত স্থায়ী ছিল বলে উনি উল্লেখ করেন। এরপর ত্রয়স্তর সূত্রের 2 নম্বর নাম্বার হচ্ছে, ত্রয়স্তর সূত্রের দ্বিতীয় স্তর হচ্ছে অধিবিদ্যা সম্বন্ধীয় স্তর। অগাস্ত্যদের মতে এই স্তরে মানুষ বিশ্বাস করত যে বিশ্ব জগৎ দেবতা কর্তৃক নয়, বরং একটি বিশেষ শক্তি দ্বারা পরিচালিত। এই যুগকে দার্শনিক চিন্তার যুগ বলা হয়, কারণ এই যুগে এসে মানুষ অতিবাহিত শক্তির উপর অতটা নির্ভরশীল না হয়ে তারা যুক্তি দিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ করতে শুরু করলো। এই কারণে এই যুগকে দার্শনিক চিন্তার যুগ বলা হয়েছে। অর্থাৎ মানুষ সবকিছু এই যুগে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, বিচার বিশ্লেষণ করে সবকিছু ব্যাখ্যা করতে শিখলো। এই স্তরের স্থায়িত্বকাল দেখো, এই স্তর 1300 হতে 1800 শতাব্দী পর্যন্ত স্থায়ী ছিল। এরপর ছাত্রছাত্রীর সর্বশেষ স্তর হচ্ছে দৃষ্টবাদী স্তর। অর্থাৎ ত্রয়স্তর সূত্রের 3 নম্বর স্তর হচ্ছে দৃষ্টবাদী স্তর। ত্রয়স্তর সূত্রের সর্বশেষ স্তর এটা দৃষ্টবাদী স্তর। অগাস্ত্যবোধ মানব সভ্যতা বিকাশের সর্বশেষ পর্যায়কে দৃষ্টবাদী স্তর বা ইংরেজিতে পজিটিভ স্টেজ বলে উল্লেখ করেছেন। তার মতে, অর্থাৎ অগাস্ত্যবোধের মতে, এই পর্যায়ে মানুষের জ্ঞান উন্নত হয় এবং বিজ্ঞানের জয়যাত্রা সূচিত হয়। এই স্তরে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পুঁজিপতি ও শিল্পপতিগণ প্রাধান্য লাভ করবে। তো ছাত্রছাত্রী এই দৃষ্টবাদী স্তরের সাথে আধুনিক যুগে অনেকটাই মিল রয়েছে। অর্থাৎ এখানে আদিম যুগে কোনো মানুষ সভ্যতায় পদার্পণ করতে পারেনি, তারা জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে পারেনি। তারা যখন সভ্যতা শুরু হলো বা আধুনিক যুগে মানুষ পদার্পণ করলো, তখন মানুষ জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু করলো, বিভিন্ন ধরনের আবিষ্কার তারা করতে শিখলো। আর সবশেষে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে, অর্থাৎ বর্তমান বা আধুনিক সমাজ ব্যবস্থায় আমরা শিল্পপতিদের প্রাধান্য লক্ষ্য করি। পুঁজিপতি বা শিল্পপতি বা বড় বড় ব্যবসায়ী মালিক যারা, তাদের প্রাধান্য আমরা সমাজে লক্ষ্য করি। তো দৃশ্যবাদী স্তরের সাথে, অগাস্ত্যবোধের দৃশ্যবাদী স্তরের সাথে আমরা আধুনিক যুগে বা আধুনিক সমাজ ব্যবস্থার মিল খুঁজে পাই। সবশেষে আমরা এভাবে বলে শেষ করতে পারি, অগাস্ত্যবোধের চিন্তা ও যুক্তি সমাজ বিজ্ঞানকে একটি সামাজিক বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। তোমরা জানো যে অগাস্ত্যবোধ হচ্ছে সমাজ বিজ্ঞানের জনক। তো এই সমাজ বিজ্ঞান প্রতিষ্ঠার ক্ষেত্রে আলাদা বিজ্ঞান হিসেবে বা আলাদাভাবে সামাজিক বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে অগাস্ত্যবোধের অনেক বলিষ্ঠ বা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তোমরা অগাস্ত্যবোধের যে অবদান সমূহ নিয়ে আমি আলোচনা করলাম, সেটা তোমরা ভালোভাবে শেখার চেষ্টা করবে। এটা
এই কোশ্চেনটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সৃজনশীল কোশ্চেনের জন্য। তো এই আজকে আমি দুইটা সমাজবিজ্ঞানীর অবদান নিয়ে আলোচনা করেছি। প্রথমে ইবনে খালদুনের অবদান নিয়ে আলোচনা করেছি, তারপর অগাস্ট পোপের অবদান নিয়ে আলোচনা করেছি। তোমরা ভালোভাবে শেখার চেষ্টা করবে। তো ছাত্রছাত্রী আজ এই পর্যন্তই।